कुछ लोगों की कहानियां उनकी मर्जी से खत्म नहीं होती। এত বছরেও শিবম ভুলতে পারেনি তার আলিয়াকে, তাই প্রায় সময় যায় আলিয়ার কবরে। একদিন আলিয়ার কবরের পাশে এক অজ্ঞাত বাচ্চাকে পায় সে। সেই বাচ্চাকে নিয়ে আসে আশ্রমে। ছোট্ট বাচ্চাটার নাম সে আলিয়া রাখে। তার বাঁচার সেরকম কোনো আশা নেই। তার আসলে আপনজন বলতে কেউই ছিল না। ছোট্ট আলিয়াকে সে আপন ভাবতে শুরু করে। একদিন সেই ছোট্ট আলিয়াই পাচার হয়ে যায়। এইটা জানতে পেরে শিবম হন্যে হয়ে খুঁজতে থাকে আলিয়াকে। শিবম কি পারবে আলিয়াকে উদ্ধার করতে, নাকি প্রিয় আলিয়ার মতো ছোট্ট আলিয়াকেও হারিয়ে ফেলবে? এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা কোন মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। হ্যাঁ, ইমরান হাশমির সেরা মুভি আওয়ার আপানের সিকুয়েল আওয়ার আপান 2 এর এক্সপ্লেনেশন নিয়েই আজকে আমরা হাজির হয়েছি। তো বেশি কথা না বলে চলুন গল্পেই চলে যাওয়া যাক। শিবম এখনও তার প্রিয় আলিয়াকে ভোলেনি। শিবম কোনোভাবেই মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে থাকলেও আলিয়াকে যেন হারিয়ে এখনও মনের মাঝে গেঁথে রেখেছে। এজন্য প্রতিনিয়ত আসে আলিয়ার কবরে। সেখানে আলিয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব স্মৃতি কষ্টের সাথেই বারংবার স্মৃতিচারণ করে। আলিয়ার সাথে শিবমের দেখা হয়েছিল অদ্ভুতভাবে। শিবম শত্রুর পেছনে ছুটছিল, এমন সময় আলিয়ার সাথে তার দেখা হয়। আলিয়া ছিল প্রচণ্ড ধার্মিক এবং সব সময় কোনো কিছু যদি বন্দি করা থাকতো, কোনো প্রাণী যদি বন্দি করা থাকতো, তবে সেটিকে সে মুক্ত করে দিত। অন্যদিকে শিবম ছিল পুরোপুরি উল্টো, এক কথায় নাস্তিক আবার গ্যাংস্টার। এমন দুই বিপরীত মানুষের মাঝে ভালোবাসা হয়। কিন্তু একদিন আলিয়ার বাবা দুজনকে একসাথে দেখে ফেলে। আর আলিয়ার বাবাও ছিল একজন ধার্মিক মানুষ। সে জানত শিবম একজন নাস্তিক, আর আলিয়ার বাবা কখনোই এমনটা চান না যে তার মেয়ে একজন নাস্তিকের সাথে ভালোবাসায় জড়াক। তাই সে শিবমকে লক্ষ্য করেই গুলি করে। তবে সেই গুলিটা গিয়ে লাগে আলিয়ার শরীরে। এতে করে আলিয়া সেখানেই মারা যায়। শিবম তার ভালোবাসার মানুষ আলিয়াকে খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে ফেলে। তবে তাকে সে কোনো দিনও ভুলতে পারেনি। হয়তো শিবম আলিয়াকে কখনো ভুলতে পারবেও না। তাই আলিয়া শিবমকে যা হতে বলেছিল তা হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ গ্যাংস্টারের দুনিয়া ছেড়ে ভালো মানুষ হয়ে ওঠা। তবে শিবম যেন সেটা ঠিকঠাকভাবে করে উঠতে পারছে না। আলিয়ার স্মৃতি সব সময় তাকে তাড়িয়ে বেড়ায়। এমন সময় আলিয়ার কবরের কাছে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ সে শুনতে পায়। কেউ একজন বাচ্চাটাকে কবরস্থানে রেখে গিয়েছে। শিবম তাই বাচ্চাটাকে নিয়ে সেই আশ্রমে যায় যেখানে সে নিজে বড় হয়েছে। সেই আশ্রমটাতে ছোট বাচ্চাদের বর্তমানে দেখাশোনা করে এক মেয়ে। শিবম বাচ্চাটাকে নিয়ে আসলে মেয়েটা বাচ্চার নাম কি রাখবে জানতে চাইলে শিবম আলিয়াই রাখে। ছোট্ট আলিয়া দিন দিন বড় হতে থাকে। শিবম যেন তত বেশি আলিয়াকে আগলে রাখতে থাকে। এই যেমন ছোট্ট আলিয়া অসুস্থ হলে শিবম ডাক্তার নিয়ে ছুটে আসে। যে কোনো কিছুতেই সব কিছুর আগে আলিয়ার কাছে এসে হাজির হয় সে। দিন দিন ছোট্ট আলিয়া বড় হতে থাকে আর সেও একদম শিবম ভক্ত হয়ে যায়। কিন্তু শিবম ছোট্ট আলিয়াকে খুব একটা পাত্তা দেয় না। পাত্তা দেওয়া বলতে কোনো কথাই বলে না। এই যে এত টেক কেয়ারের পরও আলিয়ার সাথে শিবম কোনো কথা বলে না, এটা আলিয়াকে অনেক কষ্ট দেয়। একদিন আলিয়াকে অ্যাডপ্ট করতে আসে এক দম্পতি। আশ্রমের দায়িত্বে থাকা মেয়েটি তাই আলিয়ার ইচ্ছেতেই শিবমের কাছে কথা বলার জন্য নিয়ে আসে। আলিয়া এসেই শিবমের কাছে এক আবদার করে বসে, আমাকে এক ফ্যামিলি নিয়ে যাচ্ছে, কিন্তু চাইলে তো তুমিও আমার ফ্যামিলি হতে পারো। তুমি যে আমার নাম আলিয়া রেখেছ তা আমি জানি। শিবম তখন কিছু ব্যাপার খোলাসা করে। শিবম স্বপ্নেও ভাবেনি তার কখনো ফ্যামিলি হবে, তাই আলিয়াকে সাথে রাখতে পারবে না বলেই জানায়। এমনকি শিবমও যে আশ্রমে বড় হয়েছে এবং তাকে কোনো ফ্যামিলি নিতে আসেনি, এই ব্যাপারটাতে তার আফসোস হয়। এজন্য আলিয়াকে তার ভালোর জন্যই সেই ফ্যামিলির সাথে যেতে বলে। আলিয়া শিবমের থেকে এসব শুনে আর কোনো না করে না। আশ্রমে ফিরে আলিয়া তার সব বন্ধুদের বিদায় জানায়। চলে যাওয়ার আগে আলিয়া শিবমের হাতে একটা ড্রয়িং দিয়ে নিজের এক ইচ্ছার কথা উল্লেখ করে। ইচ্ছাটা হচ্ছে, আমি ডাকলে কিন্তু চলে আসবে। শিবমও অশ্রুসিক্ত অবস্থাতেই আলিয়াকে বিদায় জানায়। আলিয়া চলে যাওয়ার পর শিবম সেই ড্রয়িংটা খুলে দেখে আলিয়া তার আর শিবমের ছবি এঁকেছে, যা আসলে শিবমকে বেশ ইমোশনাল করে। এরপর থেকেই সে প্রায় সময়ই আলিয়াকে মিস করে। তবে সবকিছুর পরেও শিবম রিয়েলিটিটাকেই মেনে নেয়। এর মধ্যে একদিন শিবমের সাথে সামার্থ সিং নামে একজন দেখা করতে আসে। সামার্থ সিং এসেই শিবমের পাস্ট হিস্ট্রি রিভিল করে। আমরা প্রথম পার্টে দেখেছিলাম শিবম ছিল একজন গ্যাংস্টার। মালিক নামে একজনের হয়ে কাজ করত সে। মালিক রিমা নামের এক পাকিস্তানি মেয়েকে গৃহবন্দী করে রেখেছিল। শিবম রিমার মাঝে আলিয়াকে খুঁজে পেত, আর তাই সে রিমাকে বন্দি দশা থেকে মুক্ত করে আর তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে হেল্প করে। এতে মালিকের সাথে শত্রুতার শুরু হয় তার। শিবম মালিক সহ তার পুরো ফ্যামিলিকে মারে। এই লড়াইয়ে মালিকের খুব কাছের বন্ধু মারা যায়। শিবমও ৬টা গুলি খায়।
তারপরও অলৌকিকভাবে সে বেঁচে যায়। আর এই বাঁচানোর পেছনের হাত আসলে সামার্থ সিং। সামার্থ সিং একজন ইন্টারপোল অফিসার। এসব কিছু জানিয়ে সামার্থ শিবমকে আবারও পুরাতন পেশায় যেতে বলে, অর্থাৎ গ্যাংস্টার হতে বলে। তবে শিবম স্পষ্ট জানিয়ে দেয় সে আর এসবের সাথে কখনোই জড়াতে চায় না। তখনই সামার্থ কিছু ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে আসে। আলিয়াকে যে ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছিল তারা আসলে শিশু পাচারের সাথে জড়িত। তারা আলিয়াকে পাচার করে ব্যাংককে পাঠালেও ইন্টারপোলের হাতে বন্দুক যুদ্ধে সেই দম্পতি মারা গিয়েছে। তারা আসলে ইন্ডিয়াতে শিশু পাচারকারী হিসেবে যুক্ত হতো, মূল হোতা ব্যাংককে থাকে। এসব শুনে শিবমের মাথা গরম হয়ে যায়। একবার সে তার প্রেমিকা আলিয়াকে হারিয়েছে, দ্বিতীয়বার আর সে কোনো আলিয়াকে হারাতে চায় না। সামার সিং এর পর কে বা কারা আলিয়া সহ আরও বিভিন্ন দেশের 40 জন শিশুকে করেছে তা বিস্তারিত খুলে বলে। ব্যাংককে বর্তমান গ্যাং হচ্ছে দুইটা, এক নাফিজা নওয়াজ আর দুই অমৃত সিং। অমৃত সিং সাধারণ একজন জাহাজের কর্মী ছিল, কিন্তু একদিন অমৃত সিংকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। ড্রাগসগুলো ছিল নাফিজার। তারপর থেকে দুজনের মধ্যে লড়াই চলছেই। আলিয়া সহ সব শিশুকে করেছে অমৃত সিং। তারা ব্যাংককে সেই সব শিশুদেরকে বিক্রি করে দেবে। তাই শিবমকে এখন অমৃত সিং এর গ্যাংয়ে ঢুকে আলিয়া সহ সবাইকে মুক্ত করতে হবে। শিবম আর কোনো কথা না ভেবে আলিয়াকে মুক্ত করার জন্য রাজি হয়ে যায়। দুজনেই চলে আসে ব্যাংককে। সেখানে সামার্থ সিং তার লোকাল ইনফরমারের সাথে শিবমের পরিচয় করিয়ে দেয়। সে লোকাল ইনফরমার আবার শিবমকে ব্যাংককের নতুন পরিচয় দেয়। শিবম এখন থেকে ব্যাংককের ট্যাক্সি ড্রাইভার। সামার্থ সেখানে শিবমকে স্পষ্ট জানিয়ে দেয় যদি ব্যাংকক পুলিশ তাকে ধরে ফেলে তাহলে সে তাকে আর চিনবে না, এমনকি নিজে থেকেই সে তাকে মারবে। শিবম আবার এসব রুলস আগে থেকেই জানত, তাই এসব কথা খুব একটা মাথায় নেয় না। এরপরেই আমাদের অমৃত সিং এর গ্যাংয়ের সব গুরুত্বপূর্ণ মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। জয়দীপ হচ্ছে অমৃত সিং এর ডান হাত। অমৃত সিং এর সবচেয়ে বিশ্বস্ত লোক জয়দীপ। চেঙ্গিস দেখে ড্রাগসের ব্যাপারটা। চেঙ্গিসের আরও একটা পরিচয় আছে, সে ব্যাংককের কুস্তিগির। মেহমুদ টাকা পয়সার দিকগুলো দেখে রাখে, যার আবার শিশুদের প্রতি খুবই লালসা। শিবম দূর থেকে 3 জনকেই ফলো করে। এরপরে অমৃত সিং এর 3 ছেলে মেয়ের সম্পর্কে জানানো হয়। ছোট ছেলে সিকান্দার, সে একজন প্রতিবন্ধী। মা মারা যাওয়ার পর থেকেই অমৃত সিং এর মেয়ে জারা সিকান্দারকে আগলে রাখে। অমৃত সিং এর পরিবারের একমাত্র আশার আলো হচ্ছে জারা, যে আবার ভালো ভায়োলিন বাজাতে পারে। সেই ভায়োলিনের মিউজিক একটা প্রোগ্রামে শিবমও শোনে। অমৃত সিং এর বড় ছেলে হচ্ছে সরওয়ার। এই সরওয়ার সবচেয়ে খারাপ, সব ধরনের অপকর্ম এখন সে করে থাকে। এমনকি বাবাকে কিচ্ছু না জানিয়ে শিশু পাচারও আসলে সরওয়ারই করে। এতে অমৃত সিং সরওয়ারের উপর অনেক রেগে যায়, কারণ তাদের ব্যবসা হচ্ছে নিয়ে। শিশু পাচার করাই এসব ইন্টারপোল সহ অনেকেই তাদের পিছু নেবে, এতে অনেক বিপদ আসবে। তাই সরওয়ারকে অনেক শাসায়। সরওয়ার বাবার কাছে মাপ চেয়ে শিশু পাচারের ব্যাপারটা হ্যান্ডেল করতে চাইলে অমৃত সিং সরওয়ারকে ইগনোর করে ডান হাত জয়দীপকে সবকিছু সামলানোর দায়িত্ব দিতে চায়। তবে সরওয়ার আসলে বাবার আসনে বসতে চেয়েছিল, তাই সেখানেই গলা টিপে বাবাকেই মেরে ফেলে। পরবর্তীতে সাজায় যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাবা মারা গিয়েছে। সরওয়ারের চিৎকারে জারা সহ সবাই ছুটে আসে, কিন্তু ততক্ষণে সে মৃত। অমৃত সিং এর শেষকৃত্যে সবাই উপস্থিত হয়। বাবাকে হারিয়ে প্রতিবন্ধী ছেলে সিকান্দার খুবই কষ্ট পায়। সরওয়ার সিকান্দারের কাছে এসে পিস্তল দিয়ে সেটা তাকে শিখতে বলে, কিন্তু সিকান্দার এসব থেকে দূরেই থাকতে চায়। সরওয়ার সিকান্দারকে ফোর্স করলে জারা এসে তাকে বাধা দেয়। তখন সরওয়ার ভয়াবহ এক সত্য প্রকাশ করে, যেহেতু তাদের বাবা এখন বেঁচে নেই, এতে তারা এখন দুর্বল। তাই নাফিজার নওয়াজ যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা করতে পারে, তাই সবসময় প্রস্তুত থাকতে হবে। সরওয়ারের কথা শেষ না হতেই নাফিজার নওয়াজের লোকজন তাদের লক্ষ্য করে সমানে গুলি চালাতে থাকে। 3 ভাই বোন নিজেদের বাঁচাতে রাস্তায় এসে পিস্তলের ভয় দেখিয়ে শিবমের গাড়িতেই ওঠে, কিন্তু শিবম যেন তাদেরই অপেক্ষায় ছিল। শত্রুরা তাদের পিছু নিলে শিবম তার ড্রাইভিং স্কিল দেখিয়ে শত্রুদের পরাজিত করে সরওয়ারদের তাদের নিজেদের লোকদের কাছে নিয়ে আসে। সরওয়ার নিজেদের লোকদের কাছে এসে আগে তাদের সিকিউরিটি হেডকে ধরে। সরওয়ারের কাছে মনে হয় সিকিউরিটি হেড তাদের ঠিকমতো নিরাপত্তা দিতে পারেনি, তাই তাকে মারার হুমকি দিতে থাকলে শিবম সেখানে বলে বসে, আপনারা যা ইচ্ছা করেন, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। সরওয়ার তাদের মাঝেভাবে কথা বলাটা পছন্দ করে না, তাই টাকা যদি না দেয় তাহলে কি করবে জানতে চায়। শিবম তখন এক প্রকার থ্রেটই দেয়, যদি আমাকে আমার টাকা না দেন তাহলে আমি নিজে থেকে খুঁজে বের করব যে আপনাদের উপর হামলা করেছে। তাকে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে আবার আপনাদের উপরে হামলা করব। সরওয়ারের শিবমের কথাগুলো ভালো লাগে। মেহমুদকে দিয়ে শিবমের টাকার হিসাব বুঝিয়ে দিতে বলে। ওদিকে সিকিউরিটি হেডকে মারার জন্য সিকান্দারের হাতে পিস্তল তুলে দেয়। এমন সময় জারা সামনে আসে, এতে করে সিকান্দার আর গুলি করতে পারে না। সিকান্দার গুলি না করলেও সরওয়ার গুলি করেই মেরে ফেলে।
ওদিকে শিভাম এবং চেঙ্গিসের মাঝে একটা ব্যাপার নিয়ে দ্বন্দ্ব হলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সরোয়ার তখন এভাবে দুজনকে লড়তে নিষেধ করে আর পিস্তল সেট করা খেলতে দেয়। যে আগে পিস্তল সেট করবে সেই খেলায় জয়ী হবে এবং পরাজিত জনকে গুলি করে মেরে ফেলবে। শিভাম এই খেলায় জিতে যায়, তবে চেঙ্গিসকে মারার বদলে উল্টো চেঙ্গিসের হাতেই পিস্তল উঠিয়ে দেয়, অর্থাৎ চেঙ্গিসকে না মেরে তাকে ছেড়ে দেয়। তবে চেঙ্গিস শিভামকে মারার জন্য গুলি চালালে দেখে পিস্তলে কোনো বুলেটই নেই। শিভাম পিস্তলে বুলেটই লোড করেনি, তাই শিভাম বুলেটগুলো ফেলে দিয়ে চেঙ্গিসকে তার লক্ষ্য স্থির রাখতে বলে। এসব বলে শিভাম সেখান থেকে চলে গেলে সারোয়ারের শিভামের এসব ব্যাপার স্যাপার ভালো লাগে। শিভামকে তার দলে সে চায়, কিন্তু জয়দীপ আগে শিভামের পুরো ডিটেলস জানা না পর্যন্ত যে দলে নেওয়া ঠিক হবে না সেটা উল্লেখ করে। এদিকে শিভাম আসে কুস্তির লড়াইয়ে। প্ল্যান অনুযায়ী শিভাম সারোয়ারের কাছাকাছি চলে এসেছিল, তাই সামার্থ শিভামকে এই লড়াইটা করতে নিষেধ করছিল। কুস্তির লড়াইয়ে নামা মানে শুধু শুধুই জখম হওয়া। তখন শিভামও তার অতীতের কথা জানিয়ে দেয়, তার জখম হওয়ার অভ্যাস আছে। এরপর সে কুস্তির লড়াইয়ে নেমে পড়ে। শিভাম যতবার মায়ের খাচ্ছিল ততবার মনে হচ্ছিল হারিয়ে ফেলা প্রেমিকা আলিয়াকে। সেই সাথে ছোট্ট আলিয়ার স্মৃতিও শিভাম মনে করছিল। এমন সময় শিভাম লক্ষ্য করে যারা এসেছে কুস্তির লড়াই দেখতে, তাই এক মায়ের প্রতিপক্ষকে কুপকাত করে। তবে এরপর আর জারাকে দেখতে পায় না। এক লোক শিভামের হাতে এক চিরকুট দেয়। চিরকুটটা জারারই ছিল। যারা তাদের দুনিয়া থেকে শিভামকে দূরে থাকতে বলে। পরের দিন শিভামের কাছে আসে জয়দীপ এবং মেহমুদ। তারা শিভামের আসল পরিচয় জেনে গেছে, তাই শিভামকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে যে শিভাম কিনা একসময় মালিকের মতো মানুষের ডান হাত ছিল, সে কিনা আজ ট্যাক্সি চালায়। শিভামও সহজ ভাষায় জানায় কিছু তো একটা করে খেতে হবে। তখন দুজন শিভামকে তাদের হয়ে কাজ করার অফার দেয়। শিভাম জিজ্ঞেস করে তাকে কি করতে হবে। তারা জানায় একজনকে তার গাড়িতে করে তুলে নিয়ে আসতে হবে। শিভাম চলে আসে একটা ফ্যাক্টরিতে। সেখানে ওমর নামে একজনকে খুঁজতে থাকে। ওমর হচ্ছে নাফিজা নওয়াজের লোক। ওমরের ব্যবসার কারণে সরোয়ারের কাজের অসুবিধা হচ্ছে। আবার সরোয়ার মনে করে তাদের উপরে হামলা করার পেছনে ওমরেরই হাত আছে, তাই তাকে উঠিয়ে নিয়ে আসার জন্য শিভামকে পাঠিয়েছে। যদি শিভাম ওমরকে নিয়ে আসতে পারে তাহলে শিভামকে তাদের দলে অন্তর্ভুক্ত করবে। তবে সরোয়ার সহ সবাই জানে শিভাম সেখান থেকে বেঁচেও ফিরবে না, তবে এতে যেন তাদের কোনো যায় আসে না। ওদিকে শিভাম ফ্যাক্টরিতে ইচ্ছে মতো মায়ের খায়। মায়ের খাওয়ার পর শিভামকে ঝুলে রাখা হয়। একটু পর শিভামকে দেখতে আসে নাফিজা। মূলত শিভাম নাফিজাকে দেখার জন্যই মায়েরটা খেয়েছিল। নাফিজা এসে শিভামকে কবর দেওয়ার নির্দেশ দিয়ে চলে যায় সেখান থেকে। যথারীতি শিভামকে সেখানেই কবর দেওয়া হয়। তবে কবর দেওয়ার পরপরই শিভাম কবর থেকে এক হাত বের করে। এ যেন প্রথম পার্টের একই সিনের রিক্রিয়েট করা হয়েছে। যাই হোক, শিভাম কবর থেকে উঠে সবাইকে মেরে ওমরের কাটা মাথা নিয়ে আসে সরোয়ারের পায়ের কাছে। শিভামের এসব স্টাইল সরোয়ারের খুবই পছন্দ হয়। শিভামকে সিকিউরিটি হেড বানিয়ে দেয়। এমনকি সরোয়ার শিভামকে অনেক বিশ্বাসও করতে শুরু করে। এক পার্টিতে নতুন বিজনেস পার্টনার নিডমারের সাথে শিভামের পরিচয় করিয়ে দেয় সরোয়ার। সেখানে শিভামকে মেইন ম্যান হিসেবে উল্লেখ করে। এই যে সরোয়ার শিভামকে নিয়ে পড়ে আছে তা ভালো লাগে না জয়দীপ, মেহমুদ এবং চেঙ্গিসের। সরোয়ারের কাছে মনে হয় এই তিনজনের একজন হচ্ছে বিশ্বাসঘাতক, তাই সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করার দায়িত্ব শিভামকেই দেয়। সেই পার্টিতে শিভাম শুধু ড্রিঙ্কস করছিল। সরোয়ার শিভামকে নিতে বললে শিভাম সেটা নিতে চায় না। এ নিয়ে সরোয়ার ঠাট্টা করলে শিভাম কোনো কথা না ভেবে নিয়ে নেয়। দীর্ঘদিন পর শিভাম বেহুশ হয়ে পড়ে যায়। যারা এমনটা দেখে তাকে তার রুমে নিয়ে আসে। শিভাম বেহুশ অবস্থাতেই শুধু আলিয়া বলে চিৎকার দিয়ে ওঠে, যা শোনে জারাও। জারা সে সময় লক্ষ্য করে শিভামের গায়ে অনেক বুলেটের ক্ষত, যেটা জারাকে বেশ বিস্মিত করে। পরের দিন শিভাম সামার্থের কাছে এসে ক্ষোভের সাথে জিজ্ঞেস করে সরোয়ারকে মেরে ফেলার সুযোগ থাকলেও আমাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে না কেন? আমি সরোয়ারকে মারতে চাই। আমি এখানে আলিয়াকে খুঁজতে এসেছি, তার বিশ্বাসঘাতককে খুঁজতে নয়। সামার্থ তখন বোঝায় যে শিশুগুলো কই আছে তা একমাত্র সরোয়ার ছাড়া আর কেউ জানে না, তাই তাকে তো মারা যাবে না। তুমি চাইলে এই মিশন থেকে সরে আসতে পারো। আমি কথা দিচ্ছি, আমি এবং আমার টিম আলিয়াকে উদ্ধার করে তোমার কাছে নিয়ে আসবো। শিভাম এবার পুরো ব্যাপারটা বুঝতে পারে, তাই সরোয়ারের আরও বিশ্বস্ত হওয়ার জন্য বিশ্বাসঘাতককে খোঁজার দিকেই মনোযোগী হয়। তাদের কাছে মনে হয় তিনজনই বিশ্বাসঘাতক হতে পারে, আবার নাও হতে পারে। শিভাম এরপর সেখান থেকে আসে পোর্টে। আজ সরোয়ারের এক কন্টেইনার ডেলিভারি করা হচ্ছিল। শিভাম সেখানে এসে দেখতে চায় কন্টেইনারের ভেতরে আসলে কি আছে, কিন্তু জয়দীপ সহ সবাই বাধা দেয়। কিন্তু শিভাম তার কথাতে অটুট থাকে। জয়দীপ তাই ফোন করে সরোয়ারকে। সরোয়ার কন্টেইনার খোলার পারমিশন দেয়। যখন কন্টেইনারটা খোলা হচ্ছিল তখন শিভাম ভেবে নিয়েছিল আলিয়া সহ সবার দেখা পাবে, কিন্তু সেখানে শুধু ড্রাগসের বক্সগুলোই দেখা যায়, যা দেখে শিভামের মন খারাপ হয়ে যায়।
শিবমের এই মন খারাপ দেখে জয়দীপ জিজ্ঞেস করে, কন্টেইনারে কি অন্য কিছু খুঁজছিলে? শিবম সহজভাবে উত্তর দেয়, হ্যাঁ, তোমরা যা লুকিয়ে রেখেছো সেটাই খুঁজছি। জয়দীপ শিবমের এই কথার কোনো মানেই বুঝতে পারে না। অন্যদিকে শিবম এরপর আসে জারার কাছে। গতকালকের সেবার জন্য তাকে ধন্যবাদ জানায়। যারা এখানে জিজ্ঞেস করে আলিয়াটাকে। শিবম ইমোশনাল হয়ে আলিয়ার ব্যাপারটা স্পষ্ট করে। আলিয়া তার মনের শান্তি, যাকে হারিয়ে আজও সে খুঁজছে। শিবমের এই কথাগুলো জারাকে বেশ ভাবায়। এরপর জারা তার পিয়ানো মিউজিকের কাছে গেলে শিবম সামার্থকে ফোন করে সে যে আলিয়াকে পায়নি তা জানায়। সেই সাথে আরও অনেক জায়গায় খুঁজতে হবে উল্লেখ করে। এই খোঁজাখুঁজির কথাগুলো সরোয়ার শুনে ফেলে। তাই শিবমের গাড়িতে বসতেই সরোয়ার পিস্তল ঠেকিয়ে জিজ্ঞেস করে, কি খুঁজছ? শিবম তখন কথাটাকে অন্যদিকে নিয়ে যায়। বিশ্বাসঘাতক যে খুঁজছে সেই প্রসঙ্গ নিয়ে আসে। সরোয়ার এরপর একটা ব্যাপার খোলাসা করে। নাফিজা শিবমকে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজছে, কিন্তু সে শিবমের কোনো কিছু হতে দেবে না। শিবম তার কাছে এখন অনেক মূল্যবান। এরপর সরোয়ার শিবমকে নিয়ে জারার মিউজিক রিহার্সেলে আসে। জারা মিউজিকের গুণ পেয়েছে তার মায়ের কাছ থেকে। সরোয়ার তাই জারার মিউজিকের প্রশংসা করে তার নতুন বিজনেস পার্টনার হিসেবে জারাকে চায়। তবে জারা মুখের উপরেই না করে দেয়। এতে সরোয়ার ক্ষিপ্ত হয়ে মায়ের কি পরিণতি হয়েছিল তা জারাকে মনে করিয়ে দেয়। এতে করে জারা রেগে গিয়ে সরোয়ারকে চড় মেরে বসে। ফলশ্রুতিতে সরোয়ার প্রচণ্ড রেগে গিয়ে জারার মিউজিক ইনস্ট্রুমেন্ট ভেঙে দেয়। সেই সাথে স্পষ্ট জানিয়ে দেয় আর কোনো মিউজিক চলবে না। এতে করে জারা ভীষণ কষ্ট পায়। জারার কষ্ট দেখে শিবমও ব্যথিত হয়। শিবমের আবার মনে পড়ে প্রিয় আলিয়ার কথা। তাই জারা এবং সিকান্দারকে নিয়ে ঘুরতে বের হয়। আর এই ঘোরাঘুরির পুরোটা সময় শিবম শুধু জারার দিকেই তাকিয়ে থাকে, যেন এক নতুন ভালোবাসার খোঁজ সে পেয়েছে। জারারও শিবমকে ভালো লাগে, কিন্তু দিন শেষে কেউই কাউকে কিছুই বলতে পারে না। এর মধ্যেই একদিন সামার্থ শিবমকে ফোন করে জানায় আজকে সরোয়ারের গ্যাংয়ের ইনফর্মার নাফিজার সাথে দেখা করবে। এই ইন্টেলটা পেয়েই শিবম সেই নির্দিষ্ট জায়গায় আগে থেকেই বসে থেকে লক্ষ্য রাখে। প্রথমে নাফিজা গাড়ি নিয়ে আসে, তারপর সেই একই জায়গায় গাড়ি নিয়ে হাজির হয় জারা। জারাকে দেখে শিবম একদম অবাক হয়। অন্যদিকে বাবার শেষকৃত্যে গুলি চালানোই নাফিজার সাথে করা সকল ডিল ক্যান্সেল করে জারা। নাফিজা তখন এক কঠিন সত্য উন্মোচন করে, সে আসলে কোনো হামলাই করেনি। হামলাটা করিয়েছিল শিবম। এতে শিবমের ফায়দাও হয়েছে। শিবমের কথা শুনে জারা একদম স্তব্ধ হয়। জারা নাফিজের সাথে দেখা করে চলে যেতে থাকলে শিবম জারার পিছু নেয়, যেটা জারা বুঝতে পারে। তাই পিস্তল বের করে শিবমের দিকে তাক করে। শিবমও তখন জারার দিকে পিস্তল তাক করে। একে অন্যকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? কেন এই বিশ্বাসঘাতকতা করছো? জারা বেশি ব্লেম দিতে থাকে শিবমের দিকে, কারণ সে ইতিমধ্যে শুধু শিবমের উপরেই ভরসা করছিল। কিন্তু সেই শিবমও কিনা বিশ্বাসঘাতকতা করল। একই ব্যাপার শিবমের সাথেও ঘটে। কিন্তু শিবম কি উদ্দেশ্যে গ্যাংয়ে ঢুকেছে তা না বলে চলে যেতে থাকলে জারার নিচে একটা গুলি ছুঁড়ে ওয়ার্নিং দেয়। শিবম তাই নিজে থেকেই জারার পিস্তল মাথায় ঠেকিয়ে সব সত্য বলে দেয়। সে এখানে 40 জন শিশুকে উদ্ধার করতে এসেছে। সারোয়ারের নতুন বিজনেস এই শিশু পাচার, কিন্তু তা সে হতে দেবে না। শিশুদের এখান থেকে সে মুক্ত করেই ফিরবে। এতে করে যদি হাজারবার মৃত্যু আসে, সেই মৃত্যুকে সে আলিঙ্গন করে আবারও ফিরে আসবে, কারণ তার নিঃশ্বাস এখন ওই 40 জন শিশুর নিঃশ্বাসের সমান। শিবমের এই কথাগুলো জারাকে একদম নিশ্চুপ করে দেয়। পরের দিন জয়দীপ এবং মেহমুদ একটা জায়গায় আসে, যেখানে আগে থেকেই ছিল চেঙ্গিস। সেই জায়গায় 40 জন শিশুকে বন্দি রাখা হয়েছে। জয়দীপ সারোয়ারের সেই নতুন ব্যবসার কথা জানত না, তাই এত শিশুকে দেখে বিচলিত হয়। সেই 40 জন শিশুর সাথে আলিয়াও ছিল। আলিয়া এক অসুস্থ শিশুর সেবা করছিল। মেহমুদের নজর পড়ে আলিয়ার উপর। হিন্দু সেরকম কিছু করতে পারে না। এর মধ্যে শিবম সরোয়ারকে ফোন করে বিশ্বাসঘাতকতা কে করেছে তা উল্লেখ করে, কিন্তু সেটা জারার নাম বলে না, মেহমুদের নাম বলে। প্রমাণ হিসেবে নাফিজার সাথে কিছু ট্রানজ্যাকশন দেখায় সরোয়ার। তবে মেহমুদ বারবার বোঝানোর চেষ্টা করে সে কোনো বিশ্বাসঘাতকতা করেনি। সরোয়ার সেখানে জয়দীপের হাতে পিস্তল উঠিয়ে দেয় আর মেহমুদকে গুলি করতে বলে। জয়দীপ এবং মেহমুদ দীর্ঘদিনের বন্ধু, তাই জয়দীপেরও মনে হচ্ছিল না যে মেহমুদ এমনটা করতে পারে। তবে শেষ পর্যন্ত সরোয়ারের প্রেসারে জয়দীপ মেহমুদকে গুলি করেই মেরে ফেলে। শিবমের পর আসে জারার কাছে। দুজনেই তাদের বিশ্বাসঘাতকতার কথা সরোয়ারকে জানায়, কিন্তু শিবমের মনে কৌতূহল থাকে কেন ফ্যামিলি হয়ে ফ্যামিলির বিরুদ্ধে গিয়েছে জারা। জারা তখন এক পাস্টের গল্প শোনায়। অমৃত সিং ছোটবেলাতেই জারাকে নির্দেশ দিয়েছিল একজনকে যেন সে মেরে ফেলে, তবে জারা সেটা করে না। জারা সেটা না করলেও বাবা মার সামনে তা করে ছোট্ট সরোয়ার, যা মাকে ভয় পাইয়ে দেয়। মা ঠিক করে জারা এবং সিকান্দারকে নিয়ে পালাবে, তবে সেটাও পালাতে পারে না। অমৃত সিংয়ের হাতে ধরা পড়ে যায়। একদিন অমৃত সিং নিজে হাতে তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। বাইরে থেকে জারারা এসে মাকে এমন অবস্থায় দেখে খুবই কষ্ট পায়। তখন জারা বুঝতে পারে
বাবার সাথে সাথে সরোয়ারও এখানে যুক্ত। তবে যারা তারপরও সরোয়ারের ভালো চায়, একই ফ্যামিলি তারা, ভালো না চেয়ে কি আর উপায়। তো বাবা মারা যাওয়ায় নাফিজা যে কোনো সময় তাদের সবকিছু দখল করে নেবে। তাই যারা নাফিজার সাথে ডিল করে যে সরোয়ারকে যেন ছেড়ে দেয়, বিনিময়ে সব তথ্য দিয়ে বাবার ব্যবসাগুলো নাফিজাকে দখল করতে সাহায্য করবে। সবকিছু শুনে শিবম জারাকে নাফিজার সাথে যুক্ত থাকতে নিষেধ করে। সরোয়ার সহ সবাইকে যে সে নিজেই প্রোটেক্ট করবে সেটা জানায়। এরপর দুজন বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়ায়। দেখে মনে হয় তাদের মধ্যে সুন্দর এক সম্পর্ক তৈরি হতে চলেছে, যারা শিবমকে নিশ্চিত করে সে শিশুদের উদ্ধার করতে হেল্প করবে। এর মধ্যে একদিন জয়দীপ নাফিজার আস্তানায় এসে জানতে চায় মেহমুদ আসলেই বিশ্বাসঘাতক ছিল কিনা। নাফিজা স্পষ্ট করে মেহমুদ তার হয়ে কাজ করত, কিন্তু জয়দীপকেও এক ভিডিও করে, যা দেখে জয়দীপ যেন একদম চমকে ওঠে। কি সেই ভিডিও তা পরবর্তীতে জানতে পারবেন। অন্যদিকে জারা চেঙ্গিসের সাথে সেই আস্তানায় যেতে থাকে যেখানে সব শিশুদের বন্দি করে রাখা হয়েছে। যাওয়ার আগে শিবমকে ফোন করে জানায় পৌঁছানো মাত্রই ফোন করে জানাবে। এই কথা বলার সময় শিবম বাসায় আসলে লক্ষ্য করে সিকান্দার সুইসাইড করার চেষ্টা করছে। তা দেখে শিবম কোনো মতো সিকান্দারকে বাঁচিয়ে নিয়ে আসে। সিকান্দার সেখানে জারাকে শুধু বাঁচাতে বলে। শিবমও কথা দেয় জারার সে কিছু হতে দেবে না। অন্যদিকে জারা সেই লোকেশনে আসা মাত্রই ওই অসুস্থ শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাই শিবমকে ফোন করলে শিবম ফোন উঠাতে পারে না, কারণ শিবম সরোয়ারের কাছে চলে এসেছিল। শিবম সরোয়ারের কাছে এসে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সরোয়ার সামার্থের তথ্য জেনেছে এবং বন্দি করে ফেলেছে। শুধু তাই নয়, সরোয়ার শিবমকে নির্দেশ দেয় সামার্থকে যেন গুলি করে মারে। সামার্থ বন্দি অবস্থায় ইশারায় শিবমকে তার কাজ করতে বলে। তবে শিবম ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবে। এরপর সামার্থের দিকে পিস্তল তো তাক করে, কিন্তু গুলি করার চেষ্টা করে সরোয়ারকে। কিন্তু গুলি করলেও দেখে আসলে পিস্তলে বুলেটই ছিল না। সরোয়ার শিবমের সামনে বুলেটগুলো ফেলে দেয়। শিবম এরপর আরেক পিস্তল বের করে সরোয়ারকে মারতেই যাবে, এমন সময় জয়দীপ শিবমের হাতে গুলি করে। এই যে জয়দীপ নাফিজার কাছে গিয়েছিল, নাফিজা তখন সামার্থ এবং শিবমের কথোপকথনের ভিডিও দেখেছিল, যার কারণে বুঝতে পেরেছিল শিবম আসলে বিশ্বাসঘাতক। জয়দীপ শিবমের সামনেই সামার্থকে গুলি করে মেরে ফেলে। শিবম লড়াই করার চেষ্টা করলেই দুজনের সাথে পেরে ওঠে না। জয়দীপ একটা রডের আঘাতে শিবমকে বেহুশ করে দেয়। বেহুশ করার আগে একটা চাল জানিয়ে দেয় শিবমকে একটি ইন্টারপোল অফিসার সামার্থের মার্ডারের হিসাব ব্যাংকক পুলিশের কাছে দিতে হবে। এরপর দুইজনকে এক জায়গায় ফেলে দিলে ব্যাংকক পুলিশ শিবমকে গ্রেফতার করে নিয়ে যায়। সেদিন রাতের ডিনারে সরোয়ার জারার সবকিছু যে জেনে গেছে তা প্রকাশ করে, কিন্তু তারপরও জারার কিছু করতে চায় না। হাজার হলেও ফ্যামিলি তো। কিন্তু জারা মায়ের মৃত্যুর দোষারোপ সরোয়ারের উপরেই দেয়। সেদিন মা যে জারাদের নিয়ে পালাচ্ছিল তা সরোয়ার দেখে ফেলে, আর সেই বাবাকে জানিয়েছিল। সেই হিসেবে সরোয়ারই সবথেকে বেশি দোষী। এখানে সিকান্দারও একটা গোপন সত্য প্রকাশ করে। সরোয়ার যে নিজের বাবাকে মেরে ফেলেছিল তা সিকান্দার দেখেছিল, তাই জিজ্ঞেস করে সে কেন বাবাকে মারল। সরোয়ার সহজ ভাষায় উত্তর দেয় বাবার লেগেসি নিজের করে নেওয়ার জন্য। এরপর জারাকে শুধু একবার সরি বলতে বলে তার কর্মকাণ্ডের জন্য। তবে জারা সরি বলতে রাজি হয় না, উল্টো সিকান্দারকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়। তবে সরোয়ার সিকান্দারকে তার কাছে রাখবে বলেই জানায়। সিকান্দার আবার সরোয়ারের সাথে থাকতে রাজি হয় না, তাই সরোয়ার আর কিছু করতেও পারে না। ওদিকে জেলখানায় ব্যাংকক পুলিশ শিবমকে খুবই টর্চার করে। ইন্টারপোল অফিসার মার্ডার কেসে ফেঁসেছে, কিন্তু শিবম বারবার বোঝানোর চেষ্টা করে যে সে মারেনি। উল্টো সামার্থ যে তার বন্ধু তা জানায়, এমনকি সেই ইনফরমারের নামটা দেয়, যে কিনা সব জানে, কিন্তু ইনফরমারটাও এসে শিবমকে চেনে না বলেই উল্লেখ করে। পুলিশের কাছে জানায় সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছাড়া আর কিছুই নয়। দিন দিন শিবমের উপর টর্চার বাড়তেই থাকে। একদিন সরোয়ার জারাকে নিয়ে শিবমের কাছে আসে। সেখানে এসে সরোয়ার শিবমকে নিয়ে টিটকেরি করে 4টা নাম দেয়। 1 হচ্ছে গ্যাংস্টার, 2 ইন্টারপোল, 3 বিশ্বাসঘাতক, আর 4 প্রেমিক। প্রেমিকটা জারাকে নিয়েই বলে। সেখানে শিবমকে আরও একটা ব্যাপার জানায় যে শিবম যে আলিয়া সহ অনেক শিশুদের বাঁচাতে তার গ্যাংয়ে ঢুকেছে তা আর তার অজানা নয়। তবে আলিয়াকে আর খুঁজে পাওয়া যাবে না, আলিয়া মারা গেছে। এই কথা যেন শিবমকে একদম ভেঙে চুরমার করে দেয়। যারাও আলিয়াকে দেওয়া শিবমের সেই তাবিজটা আবারও শিবমের হাতে দিয়ে কান্নারত অবস্থায় বেদনাদায়ক কথাটা শোনায়। আলিয়াকে সে বাঁচাতে পারেনি, তার মানে যারা আস্তানায় এসে আলিয়ার লাশই দেখেছিল। যাই হোক, সরোয়ার আবার আলিয়ার মৃত্যু নিয়ে উপহাস করে। শিবমের কাছে এসে বলে আলিয়ার আমি ছোট মেয়ে যে শিবমের পরিচিত সেটা সে জানলে শিবমের সামনেই তাকে মেরে ফেলত। শিবম এই কথাটা শোনা মাত্র অনেক রেগে গিয়ে সরোয়ারকে কামড় দিয়ে বসে। শেষ পর্যন্ত পুলিশ সরোয়ারকে বাঁচিয়ে নেয়। শিবমকে প্রচণ্ড মেরে কারাগারে রাখা হয়। শিবম যখন প্রচণ্ড আঘাতে নিস্তেজ, তখন শিবম তার প্রিয় আলিয়াকে কল্পনা করে। আলিয়া শিবমের কাছে এসে শিবমকে সাহস যোগায়। শিবমের এখানে থাকার কথা নয়, খোদা তাকে কবুল করেছে।
আর একজন বন্দীকে বাঁচানো মানে পুরো মানব জাতিকে বাঁচানো। আলিয়ার এই কথাগুলো শিবমকে অনেক সাহস যোগায়। শিবম আলিয়ার দেওয়া তাবিজটা আবারও গলায় বেঁধে নেয়। পরের দিন নিজের ইচ্ছেতেই কয়েদিদের হাতে প্রচণ্ড মার খেয়ে মারাত্মক আহত হয়। এতে শিবমকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিল সেই লোকাল ইনফর্মার, যে আসলে সেদিনই অ্যাম্বুলেন্সের কথা বলে হিন্টস দিয়েছিল। অ্যাম্বুলেন্স থেকে পালানোর সময় ইনফর্মার পুলিশের হাতে গুলি খেয়ে মারা যায়। শিবমকেও পুলিশ দূর থেকে পিস্তল তাক করে। শিবমও তাই হাত উঁচু করে স্যারেন্ডার করার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সেই রাস্তায় অনেকগুলো বুদ্ধিস্ট এসে শিবমকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে করে শিবম পুলিশের হাত থেকে বেঁচে যায়। ওদিকে সরোয়ার জারা এবং সিকান্দারকে নিয়ে যেখানে শিশুদের বন্দি করে রেখেছে সেখানে আসে। আজকেই কন্টেইনারে করে নিডম্যানের কাছে হস্তান্তর করবে। ঠিক তখনই সেখানে আসে নাফিজা নওয়াজ। নাফিজা নওয়াজ একা আসে না, সাথে নিয়ে আসে শিবমকে। শিবম নাফিজার কাছে সাহায্য নিতে গিয়েছিল, কিন্তু শিবম এখন নাফিজারও শত্রু, তাই নাফিজা সরোয়ারের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। শিবমকে কাছে পেয়ে সরোয়ার ইচ্ছে মতো মারতে থাকে। এরপর যখন গুলি করে একেবারে শেষ করতে যাবে, তখন জয়দীপ সরোয়ারকে আটকিয়ে শিশুগুলোর ডিলের দিকে যেতে বলে এবং এদিকে সে নিজে শিবমকে দেখছে বলেই জানায়। তবে সরোয়ার চলে যাওয়ার পর জয়দীপ শিবমকে মারার বদলে আরও সাহায্য করে। মূলত জয়দীপ নাফিজার হয়ে কাজ করে, আর নাফিজাকে সেই সরোয়ারের এই লোকেশন পাঠিয়েছিল। জয়দীপ অমৃত সিংয়ের ডান হাত হলেও সরোয়ারকে একদম তার ভালো লাগে না, এমনকি শিশু পাচারের ব্যাপারটাও সে একদম পছন্দ করেনি। তাই শিবমকে সে সাহায্য করে। এই সাহায্য করার সময় চেঙ্গিস তা দেখে ফেলে। এতে করে শুরু হয় বন্দুক যুদ্ধ। এই যুদ্ধে জয়দীপ, চেঙ্গিস সহ সবাই মারা গেলেও শিবম বেঁচে যায়। এরপর শিবম কন্টেইনার উঠানো গাড়ি দিয়ে সামনে অগ্রসর হয়ে সরোয়ারের একটা পোষা কুকুরকে মেরে ফেলে। এমনটা দেখে নিডম্যার সহ সরোয়ার আস্তানা থেকে পালাতে থাকলে শিবম নিডম্যারের বসের গাড়ি লক্ষ্য করে রকেট লঞ্চার ছোড়ে। এতে করে নিড সরোয়ারের উপরে প্রচণ্ড রেগে গেলে সরোয়ার নিডকেই গুলি করে মেরে ফেলে। সরোয়ার এবার বুঝতে পারে যে এই লড়াই সে জিততে পারবে না, তাই কন্টেইনার খুলে এক শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে শিবমকে স্যারেন্ডার করতে বলে। শিবম সামনে আসতেই সরোয়ার সেই শিশুকে গুলি করে মেরে ফেলে। এতে শিবম ভীষণ কষ্ট পায়। ঠিক তখনই কন্টেইনার থেকে শিবম নাম ধরে ডাকে আলিয়া। আলিয়া আসলে মারা যায়নি। আলিয়া তার তাবিজ সেই অসুস্থ শিশুকে দিয়েছিল যে মারা গেছে। আলিয়ার দেখা পেয়ে শিবম খুবই খুশি হয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না। সরোয়ার আলিয়াকে জিম্মি করে ফেলে। এরপর শিবমের সামনে নিয়ে আসা হয় জারাকে। দুজনকেই দুইটা শর্ত দেয় সরোয়ার। আলিয়া সহ সব বাচ্চারাই বাড়ি ফিরে যাবে, তবে জারাকে শিবমের মারতে হবে। জারার কাছে শর্তটা হচ্ছে যারা সিকান্দারকে যেভাবে খুশি সেখানে নিয়ে যেতে পারবে, কিন্তু তার আগে শিবমকে মারতে হবে। দুজনেই এমন শর্তে চুপ হয়ে যায়। তবে ট্রিগার ছিল সরোয়ারের হাতে, তাই সে ভয় দেখালেই দুজন দুজনের দিকে পিস্তল তাক করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। অন্যদিকে সরোয়ার 10 পর্যন্ত কাউন্ট করে। যদি 10-এর পর দুজন না গুলি করে তাহলে সে আলিয়াকে গুলি করে মেরে ফেলবে। ঠিক তখনই প্রতিবন্ধী সিকান্দার সরোয়ারকে লক্ষ্য করে গুলি করে। গুলি গিয়ে লাগে সরোয়ারের হাতে। শুরু হয় শিবম এবং সরোয়ারের লড়াই। শিবম যখন সরোয়ারকে একদম শেষ করতেই যাবে, তখন যারা শিবমকে ডাক দেয়। এতে শিবম থেমে গেলে সরোয়ার উল্টো তখন শিবমকে মারতে থাকে, যা দেখে যারা এবার শিবমকে লক্ষ্য করে গুলি করে। ঠিক তখনই সরোয়ার এক বন্দুক হাতে পায়। সরোয়ার যেন আলিয়াকে মারতে না পারে, এজন্য যারা আলিয়ার সামনে আসে। সরোয়ার গুলি চালানোর আগেই উপর থেকে কন্টেইনার ফেলে দিয়ে সরোয়ারকে একদম পিষে দেয় শিবম। সরোয়ারের চ্যাপ্টার ক্লোজ। এবার শিবম সব শিশুদের মুক্ত করতে আসে। তখন শিবমের মনে পড়ে যায় সে সবাইকে মুক্ত করলেও নিজে ঠিকই বন্দী। এখানে আসার আগে শিবম নাফিজা নওয়াজের সাথে এক ডিল করে এসেছে। সব শিশুদের জীবনের বদলে তাকে নাফিজা নওয়াজের হয়ে গোলামি করতে হবে, যেটা শিবম মেনে নেয়। কয়েকদিন পর জারার এক মিউজিক প্রোগ্রামের দিন আসে। দর্শক সারিতে আলিয়া সিকান্দার বসে। সেখানে তারা শিবমের জন্য সিট রাখে। তবে শিবম শেষবারের মতো বিদায় জানাতে আসে জারার সাথে। আলিয়ার দেখাশোনার দায়িত্ব এখন জারার কাছে অর্পিত করে। জারা না চাইলেও অশ্রুসিক্ত অবস্থায় শিবমকে বিদায় জানায়। শিবমও চলে যাওয়ার আগ মুহূর্তেই ইমোশনাল হয়। দূর থেকে আলিয়াকে দেখে নাফিজা নওয়াজের কাছে বেরিয়ে পড়ে। মালিক থেকে নাফিজা। শিবমের গোলামির দিন আসলে কখনোই শেষ হবার নয়। এই গোলামি জীবনের সাথে শিবম অনেক আগে থেকেই পরিচিত। হয়তো শিবমও জানে না তার গোলামির দিন কবে শেষ হবে আর কবে সে আলিয়াকে ভুলতে পারবে। সত্যি বলতে আওয়ারাপান মুভিটা ছিল নেশার মতো। ভালোবাসায় যে কত মায়া, তা আমরা আওয়ারাপান মুভিতেই দেখেছিলাম। দ্বিতীয় পার্টও ভালো, কিন্তু সেই মায়াটা যেন মিসিং ছিল। তবে হ্যাঁ, ইমরান হাশমি তার সেরা অভিনয় করেছেন। আসলেই ইমরান হাশমি একদিকে আর পুরো বলিউড একদিকে। তো আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে।
এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।